ওই তো কানাই, কানাই না? হ্যাঁ কানাই তো, কানাইকে পেয়েছি। কিছু শুনছিস না কেন? বলো রে, আরে বল, বলো রে, আরে বল, আরে বল। ধবল লাগার কুয়াশা মাখা রাতে মুখার্জি গিন্নির মৃতদেহ নিয়ে যাচ্ছিল হাসু, কেষ্ট, কানাই আর কালাচাঁদ। ওদের মধ্যে একমাত্র ডোম হাসু ডোম। আজকাল রোজ রাতে হাসুকে দেহ নিয়ে শ্মশানে যেতে হচ্ছে। দিন দিন কলেরার প্রকোপ যা বেড়েছে, আজ কুয়াশায় ঢেকে গেছে গোটা রাস্তা। বাতাসে কেবল ধূপের গন্ধ আর হরিধ্বনি। মোড়লের স্ত্রী মুখার্জি গিন্নি বাসের খাটিয়ার ওপর শোয়ানো, দেহটা সাদা কাপড়ে ঢাকা। কলেরায় মারা গেছে। কলেরা, যে রোগের নাম শুনলেই মানুষ দৌড়ে সরে যায়, মরলে তো আর কথাই নেই। তাই সৎ কাজ করার জন্য লোকজন তেমন ছিল না। এমনকি মোড়ল মশাইয়েরও সাহস কুলোয়নি। দিন দিন যে কলেরার রোগী বাড়ছে গ্রামে, আর কিছুদিন পরে দেখবি সব গোটা গ্রামটা শ্মশান হয়ে গেছে। যা বলেছিস, এই এই হারান ডাক্তারকে দিয়ে আর কিছু হবে না, বুঝলি? হারান ডাক্তার, ও এটা নিজে না যেন কখনো ডায়রিয়াতে ছবি হয়ে না যায়। হাসুডোম অনেকটা ধমকের সুরে বলল, ওই তোরা থামবি একটু? আরে খাটিয়াটা জমের মতো ভার বাবা, পারা যাচ্ছে না আর। মৃতদেহ কাঁধে নিয়ে কেউ কেউ এরকম কথা বলে? হ্যাঁ হাসু করো, এরা যা আরম্ভ করেছে। মৃতদেহ যদি কোনো অস্বাভাবিক আচরণ করে, ও বাবা, আমার তো ভাবতেই গাটা যেন কেমন ছমছম করে উঠছে। তোরা একটু চুপ কর। কানাই হেসে বলল, দুর্ভাগা, আরে কয় কিসের? ও আসুনা, বলি এসব ভিতর ডিমকে কেন আনো সঙ্গে? হ্যাঁ, কেষ্ট কাপা কাপা গলায় বলল, তবুও তো ভয় লাগে। কলেরাতে মরেছে, গ্রামের মোড়ল নিজেও এলেন না, শুধু আমাদের যেতে বললেন। ঠাকুর, দেখো কোনো বিপদ যেন না ঘটে। এমন সময় কালাচাঁদ বলল, আরে আরে তুমি বললে করলি কেন? হ্যাঁ বলি, শ্মশানের ভিতর অব্দি তো আরে আমাদের হরিনাম করতে হবে। বলো রে, আরে বল, বলো রে, আরে বল, আরে বল, বলো রে, আরে বল। চারজন কাঁধে করে খাটিয়া নিয়ে শ্মশানের ভিতর ঢুকে পড়ে। পায়ের নিচে ভেজা মাটি, মাঝে মাঝে কোথাও ছাই। দূরে আতপোড়া চিতার ছাইগুলো কেমন যেন মিটমিট করে জ্বলছে। বলো রে, আরে বল, বলো রে, আরে বল। হরিনাম করতে করতেই ওরা খাটিয়াটা মাটিতে নামায়। শব্দটা শ্মশানের ফাঁকা বুকের ভিতর ধাক্কা খেয়ে ফিরে আসে। কানা একটু পিছিয়ে দাঁড়ায়। কালাচাঁদ অকারণে হাত ঝাড়ে। কেষ্ট আর চোখ ফেরাতে পারে না, বারবার খাটিয়ার দিকে তাকিয়েই পড়ে। হাসুদম চুপচাপ চারিদিকটা দেখে নেয়। এই শ্মশান তার অচেনা নয়, তবু আজ কেমন একটা থমথমে লাগছে। নিচু ভারী গলায় সে বলে, চল আমরা তিনজন কাজের ব্যবস্থা করে। কানাই সঙ্গে সঙ্গে বলে ওঠে, তাহলে কেষ্টই থাক, আমরা তিনজন যাচ্ছি। কেষ্টর মুখ কেমন যেন শুকিয়ে যায়। সে খাটিয়ার দিকে তাকায়, মুহূর্তের মধ্যে আবার চোখ সরিয়ে নেয়। তারপর কাঁপা কাঁপা গলায় বলে, না না রে, আমি একা থাকতে পারবো না। মৃতদেহ নিয়ে একা। তার কথা শেষ হয় না, গলা বেঁধে আসে। শ্মশানে আবার নীরবতা।
হাসু গভীর করে নিঃশ্বাস টানে। তাহলে কানাই থাক। কানাই আর কথা বাড়ায় না। সে খাটিয়ার পাশে এক হাত ধীরে ধীরে করে বাঁশের উপর রাখে। হাসু, কেষ্ট আর কালচাঁদ শ্মশানের ভিতরে অন্ধকারের পথে মিলিয়ে যায়। ওদের পায়ের শব্দ আর শোনা যায় না। কানাই চারিদিকটা ভালো করে দেখে নেয়। এই দম বন্ধ করা পরিবেশে কানাই জানতো না তার জন্যে ঠিক কী অপেক্ষা করেছে। সে কত দেহ এই শ্মশানে এনেছে তার হিসেব নেই। মরা শরীরের ভার, পোড়া গন্ধ, নিঃশব্দ রাত, সবই তার চেনা। কিন্তু আজ এই রকম পরিস্থিতিতে এর আগে কখনোই পড়তে হয়নি তাকে। খাটিয়ার উপর সাদা কাপড়ের দেহ স্থির পড়ে আছে। হঠাৎ করে দমকা হাওয়া বয়ে যায় শ্মশানের ভিতর দিয়ে। নিস্তব্ধ আগুনটা একটু দোলে ওঠে, ছাই উড়ে যায় মাটির উপর। খাটিয়ার উপর ঢাকা সাদা কাপড়টা এক মুহূর্তে ফেঁপে ওঠে, তারপর ধীরে ধীরে মুখের দিক থেকে সরে যায়। কানায় নড়ে না, তবু তার গা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে মেরুদণ্ডের কাছে এসে থামে, অচেনা একটা কাঁপুনির মতন। শরীরের সব লোম খাড়া হয়ে যায়। পর মুহূর্তে কানাইয়ের পিঠের দিক থেকে কি একটা জলের মতন কিছু একটা ছিটকে এসে গায়ে লাগে। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। কানাই মুখ ঘোরানোর আগেই শরীরটা কেমন অবশ হয়ে যায়, আর কানাই মাটিতে লুটিয়ে পড়ে। তারপর লোকটা খাটিয়ার কাছে এসে বসে পড়ে। সাদা কাপড়টা আরও একটু সরিয়ে দেয়। নিথর দেহের মাথার দিক থেকে এক টুকরো চুল কেটে নেয় খুব সাবধানে। একটা ছোট বোতল বের করে তার ভিতর চুলগুলো ভরে নেয়। ঠিক তখনই খাটিয়ার উপর দেহটা চোখ মেলে তাকায়। চোখ দুটো লালচে, যেন এক দৃষ্টে তাকিয়ে আছে লোকটার দিকে। পর মুহূর্তে লোকটা ঘুরে কানাইয়ের মাথার কাছে হাত বাড়ায়। কানাইয়ের আরেক টুকরো চুল বোতল বন্দি করে। ওরা তিনজন কাঠ কাঁধে নিয়ে শ্মশানের দিকে ফিরছে। কালাচাঁদ নীরবতা ভেঙে বলল, চল না, চল একটু তাড়াতাড়ি, চল। কানাই একা আছে মরা দেহ নিয়ে। হাসু পা বাড়াতে বাড়াতে বলল, চল, দেরি করিস না। চিতা সাজিয়ে সৎ কাজ সেরে ঘরে ফিরতে হবে তো। কেষ্ট গলা নামিয়ে বলল, হ্যাঁ করো, যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে ঘরে যেতে হবে। আমি পারতাম না, ওই শ্মশানে মরা দেহ নিয়ে আমি তো একা থাকতেই পারতাম না। কথা শেষ হয় না, ওরা শ্মশানের সীমানায় এসে দাঁড়ায়। আরে খাটিয়া নেই, কানাই নেই, তিনজনেই চমকে জাগায় শ্মশানের দিকে। কেষ্টর মুখের রং এক ঝটকায় ফ্যাকাশে হয়ে যায়। তারপর কাঁপা কাঁপা গলায় বলে, ও হাসু করো, জ্যান্ত মানুষ, মরা দেহ দুটো গেল কোথায়? সে চারিদিকে তাকায়। চিতা, গাছ, ফাঁকা জমি, কিন্তু আমার মনে হয় শ্মশান পিশাচ নির্মমভাবে মেরে ফেলেছে কানাইকে। হাসু ধমক দিয়ে বলে, কি সেটা বলছিস? চুপ কর। না রে খুড়ো, আমি মরতে পারবো না। আমি এক্ষুনি বাড়ি যাব। কালাচাঁদ দু পা এগিয়ে এসে বলে, আরে মরা দেহ সৎ কাজ না করে ফেলে গেলে মোড়ল মশাইকে কি জবাব দেবো? হ্যাঁ, কানাই বা গেল কোথায়, কি বলবো? হাসু চারিদিকে আবার তাকায়। না, খুঁজতেই হবে, ওদের ফেলে রেখে যেতে পারবো না। তিনজনের মধ্যে এক অজানা ভয় নীরবে কাজ করে। এক মুহূর্ত দেরি না করে তিনজনেই কানাইয়ের খোঁজে বেরিয়ে পড়ে। ওরা তিনজন খুঁজতে খুঁজতে একসাথেই এগোচ্ছে। কেউ সামনে তো কেউ একটু পিছনে, তবু কারোর থেকে কেউ আলাদা নয়। চারিদিকে কুয়াশায় ঢেকে আছে। ভয়ের সঙ্গে সঙ্গে কেষ্টর গলায় রাগ চেপে বসে। সে বলে, ও হাসু খুড়ো, বলি আমার গায়ে কেমন কাঁটা দিয়ে উঠছে গো। একটা কিছু বলে দিলে হয় না?
মোড়ল মশাইকে। বলি কেষ্ট, তোর যদি এতই ভয় তুই ঘরে চলে যা। কালাচাঁদ সঙ্গে সঙ্গে সায় দেয়। হ্যাঁ রে, চলে যা। কিছু দূর যাবার পর হঠাৎ করেই কেষ্ট আর কাউকেই পাশে পেল না। থমকে দাঁড়ালো, চারিদিক উদ্ভ্রান্তের মতন তাকালো, কিন্তু দেখতে পেল না হাসুকুড়োকে, না কালাচাঁদকে, না কানাইকে। কুয়াশা যেন সব কিছু গিলে নিয়েছে। ও হাসুকুড়ো, কালাচাঁদ, গেলি কোথায়? কেষ্ট ভীতু ছিল, কিন্তু এমন পরিস্থিতিতে পড়বে এটা দুঃস্বপ্নেও কল্পনা করেনি। হঠাৎ কুয়াশার ভেতর একটা ছায়া নড়ে ওঠে। কেষ্ট চোখ বড় বড় করে তাকায়। আরে কানাই, ওই তো কানাই। কানাই না? হ্যাঁ, কানাই তো। সে দুপায়ে এগিয়ে যায়। আরে কোথায় যাচ্ছিস? ও হাসুকুড়ো, কানাই, কানাইকে পেয়েছি। কিছু শুনছিস না কেন? কানাই, এ জঙ্গলের ভিতরে কেন যাচ্ছিস? কানাই থামে না, পেছনেও তাকায় না। কানাই মন্দিরের সামনে গিয়ে এক মুহূর্ত দাঁড়ায়, তারপর মন্দিরের ভেতরে ঢুকে পড়ে। কেষ্টর গলা শুকিয়ে আসে। সে চারিদিক তাকায়, কাউকে দেখতে পায় না। বাঁশঝাড়ের ভেতর একটা হালকা শব্দ ওঠে, খানিকটা শীষের মতো। কেষ্ট দাঁতে দাঁত চেপে ধরে এক পা দুপা করে এগিয়ে যায়। কেষ্ট ধীরে ধীরে পুরনো মন্দিরের ভেতরে ঢোকে। ভেতরটা অন্ধকার, ধূপ আর কাঁচা রক্তের মিশ্র গন্ধ মম করছে সারা মন্দির জুড়ে। চোখ সয়ে আসতেই সে যা দেখে, তার বুকের ভেতরটা একবারে ঠান্ডা হয়ে যায়। মাঝখানে খাটিয়ার উপর মুখার্জি গিন্নির দেহ, সাদা কাপড় সরানোর দেহটা অস্বাভাবিকভাবে খোলা। খাটিয়ার পাশে একটা যজ্ঞ বেদী, কাঁসার থালায় জবা ফুল, চাল, চন্দন, তার পাশে বলির কাঠ, আর একটু দূরেই মাটিতে পড়ে আছে কানাই, বেহুশ, নড়ছে না। তার একপাশে এক জীর্ণ দেহ, দেহ বললে ভুল হবে, শরীরটা কঙ্কালের মতন শুকিয়ে গেছে। দেহটা লাল চাদরে ঢাকা, দেখলেই গা শিউরে ওঠে। কালাচাঁদ, হাসুকুড়ো দুজনেই মোটা দড়িতে বাঁধা। দেওয়ালের সঙ্গে ঠেসে কেষ্টর শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। সে বুঝতে পারে না চিৎকার করবে নাকি পালাবে। ঠিক তখনই হাসুকুড়ো কষ্ট করে মুখ তোলে। পালা, পালা কেষ্ট, বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা। কালাচাঁদও কাঁপা কাঁপা গলায় বলে, কেষ্ট, আমাদের আমাদের বাচ্চা, গায়ে লোকে নিয়ে আয়, যা পালা। কেষ্ট এক পা পিছিয়ে যায়, মাথার ভেতর কেমন তালগোল পাকিয়ে যায়। ঠিক সেই সময় তার পিঠের দিক থেকে জলের মতো কিছু একটা ছিটকে এসে গায়ে লাগে। ঠান্ডা, ভয়ানক ঠান্ডা। কেষ্ট কিছু বোঝার আগেই শরীরটা ঢিলে হয়ে আসে, চোখের সামনে মন্দিরটা ঘুরে যায়, আর কেষ্ট মাটিতে লুটিয়ে পড়ে। সব অন্ধকার। হাসু ভারী গড়ায় বলল, কি কি চাও আমাদের থেকে? অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে। তোদের সবার প্রাণ চাই, প্রাণ, প্রাণ দিবি? কালাচাঁদের হাঁটু কেঁপে ওঠে। দোয়াই দোয়াই তোমার, আমাদের ছেড়ে দাও। তোদের ছেড়ে দিলে আমার ছোট্ট 7 বছরের তিমির এই পৃথিবীতে আর আসতে পারবে না। হাসু দাঁতে দাঁত চেপে রেগে বলে, ওই ওই কঙ্কালের জন্য তুই এতগুলো মানুষের নৃশংসভাবে বলি দেবি? হাত কাঁপবে না তোর? লোকটা ঠোঁটের কোণে এক চিলতে শক্ত হাসি। না, কাঁপবে না। তিমিরের জন্য সব পারি, সব। এই বই, এটা কালা জাদুর তন্ত্র সাধনার বই। এই বইতে লেখা আছে কিভাবে মরা মানুষকে জীবন দেওয়া যায়। বইতে লেখা আছে মৃতদেহ কালে করে যারা আনে তাদের মোট 16টা মাথার বলি লাগে।
আর 4টে মরার চুল। এই যজ্ঞে আহুতি দিতে হবে, তাহলেই তো আমার প্রাণ ভোমরার দেহে প্রাণ ফিরবে। কালাচাঁদের গলা ভেঙে আসে। তুই তুই কি নিষ্ঠুর রে? লোকটা চোখ নামায়, তারপর আবার উপরে তুলে বলে, জানি রে, জানি। তিমিরের জন্য তো একটু নিষ্ঠুর হতেই হয়। মা হারা তিমির, না বাঁচলে আমি ওর মাকে কি করে মুখ দেখাবো? ছেলেটা পুকুরে পড়ে গিয়েছিল, সেই দিন ওর মাকে কথা দিয়েছিলাম, সেটা আজ পূরণ হবে। তোদেরকে নিয়ে 16টা মাথা পূর্ণ হবে। হাসু ধীরে মাথা তুলে, তোকে তোকে তো এই গ্রামে আগে দেখিনি। এই পোড়া মন্দির তো কবে থেকেই বন্ধ। তাহলে লোকটা হালকা হেসে ওঠে। দেখতে পাবে কি করে? এর আগে পরপর 3টে গ্রামে এভাবেই বলি দিয়ে এসছি। আজ 2 সপ্তাহ হলো এই গ্রামে তিমিরকে নিয়ে আসি। আজ রাতে কাজ মিটিয়ে উধাও হয়ে যাব। এই গ্রাম থেকে তোদের গ্রামের কেউ খুঁজে পাবে না, আমাকেও না, আর তিমিরকেও না। তিমিরের জন্য অপেক্ষা করতে আর মন চাইছে না, ঝটফট কাজ সেরে ফেলি। কথাগুলো বলেই লোকটা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলো। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে লাল চাদরের ঢাকা কঙ্কালটা হালকা নড়ে ওঠে। খাটিয়ার উপর মুখার্জি গিন্নির চোখের কোণ থেকে লালচে আবার ধীরে ধীরে বেরোতে থাকে। ঠিক সেই মুহূর্তেই পিছন দিক থেকে সজোরে একটা লাঠির বাড়ি লোকটার মাথায় এসে লাগে। এক ঝটকায় সে মাটিতে লুটিয়ে পড়ে। আরে মডেল মশাই, ঠিক সময় এসে আমাদের জীবন দিলেন। লোকটা তো আমাদের বলি দিয়ে দিত। তোদের দেরি দেখে আমি শ্মশানে গিয়েছিলাম, কেউ নেই, চিতা জ্বলছে না। ভাবলাম হাসুর বাড়িতে যাই। আসার পথে ওই শয়তানের মন্ত্রের শব্দ কানে আসে। এসে দেখি বেড়া তোদের বেঁধে রেখেছে। নে তাড়াতাড়ি নে, শয়তানটা জাগার আগে এই কঙ্কাল আর তোদের গিন্নিমার দেহ সৎকার সেরে ফেলতেই হবে।